অনার্স তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের এই নির্ধারিত বাংলা সাহিত্যের ইতিহাস দিনের পঞ্চপাণ্ডব নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে আছি আমি ফাইজুন্নেসা, সহকারী অধ্যাপক বাংলা, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। প্রথমেই আসা যাক পঞ্চপাণ্ডব কী। বাংলা সাহিত্যে আমাদের যে দশক আছে 30-এর দশক, এটা কিন্তু আসলে খুবই তাৎপর্যপূর্ণ। কারণ এই সময়ে বাংলা সাহিত্যে উৎসাহী অনেকেই আমরা জানি যে বাংলা সাহিত্যে 30 হচ্ছে একটি নতুন চিন্তা চেতনা, নতুন একটি সৃষ্টি হওয়ার জন্যই যে একটা মাইলফলক হিসেবে কাজ করেছিল। অবশ্য এই নতুন একটা যে ভাব উন্মাদনা ছিল সেটা শুরু হয়েছিল কিন্তু 30-এরও বেশ কিছুকাল আগে, যখন আমাদের প্রথম বিশ্বযুদ্ধের বাপলাবন মানুষের চিন্তা চেতনায় কিছু পরিবর্তন এনেছিল, তখনই এই 30-এর দশক শুরু হয়েছিল। সেই সময়ে যে যুগটা ছিল সেটাকে বলা হচ্ছে কল্লোল যুগ। ওই সময়ে যারা আবির্ভাব হয়েছিলেন, বিশেষ করে বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব যারা, তাদেরকে আমরা বলবো 30-এর দশকের বিশিষ্ট 5 জন কবি, যারা রবীন্দ্র প্রভাবের বাইরে গিয়ে বাংলা ভাষায় আধুনিক কবিতা সৃষ্টি করেছিলেন। তাদের 5 জনকেই বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব বলা হয়। এটা কিন্তু তোমাদের বিসিএস পরীক্ষায় আসে, জ্ঞান প্রশ্ন আসতে পারে। পঞ্চপাণ্ডব কি, অনেক জায়গায় তোমরা যখন ভাইবা দিতে যাবে সেখানেও পঞ্চপাণ্ডব কারা সেই হিসাবে প্রশ্ন আসতে পারে। তাদের নামগুলো হলো অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, বিষ্ণু দে, সুধীন্দ্রনাথ দত্ত। এই 5 জন খুবই গুরুত্বপূর্ণ। বাংলা সাহিত্যে এরা একটা নবজাগরণের সৃষ্টি করেছিল বলা চলে। যেহেতু প্রথম যে অমিয় চক্রবর্তী, আমি একজন কবি নিয়ে আজকে আলোচনা করব, কারণ বিশাল উপাখ্যান এদের। তোমাদের আবার চতুর্থ বর্ষে গিয়ে তাদের কাব্যগ্রন্থগুলো তোমাদের পাঠ্য আছে। অমিয় চক্রবর্তী, যার জন্ম হয়েছিল 1901 সালে এবং উনি মৃত্যুবরণ করেছিলেন 1987 সালে। উনি কি করেছেন? আধুনিক কবিদের মধ্যে সবচেয়ে বেশি জটিল ও দ্বিধাবিভক্ত কবি মানুষের অধিকারী কবি হচ্ছেন অমিয় চক্রবর্তী। আপাত দৃষ্টিতে তাকে এ যুগের প্রধান আধ্যাত্মিক কবি মনে হতে পারে, যিনি রবীন্দ্রনাথের মিস্টিক চেতনার উত্তরাধিকারকে একাই বহন করে নিয়ে এসেছিলেন। কিন্তু এজরা পাউন্ডের মার্কসের মতো এ তার ছদ্মবেশ মাত্র। নিস্তরঙ্গ সমুদ্রের তলায় যেমন লুকিয়ে থাকে মগ্ন শৈল ও ঘন অরণ্য, গুণাবর্ত ও জলচর জীবের ভিক্ষুক, তেমনি এই ধ্যান গম্ভীর সঙ্গতির কবির প্রশান্তির অন্তরালে লুকিয়ে আছে এক দ্বন্দ্ব জর্জর আধুনিক মানস, এক অনিকেত ছিন্নমূল সত্তা সমন্বয়, যার কাম্য কিন্তু আজও অপ্রয়োজনীয়, যার আন্তর্জাতিক চেতনা বিদেশের পথে ঘাটে স্বজন খুঁজে বেড়ায়, এক কথায় 2 পৃথিবী হারিয়ে যে কেবল তাদের মধ্যে পারাপার করে চলে সেতু বন্ধনের দুর্মর আশায়। রবীন্দ্রনাথের স্নেহধন্য যে কয়জন কৃতি সাহিত্যিক কবির ঘনিষ্ঠ সান্নিধ্য লাভ করেছিলেন এবং খুবই আস্থাভাজন হয়েছিলেন, তাদের মধ্যে কবি অমিয় চক্রবর্তীর নাম উল্লেখযোগ্য। শেষ জীবনে যখন কবি তার বিদেশ ভ্রমণের সঙ্গী হিসেবে বিশেষ করে রাজনীতি এবং শিল্প সাহিত্য সংক্রান্ত ব্যাপারে রবীন্দ্রনাথ অমিয় চক্রবর্তীর মতামত ও পরামর্শের উপর খুব নির্ভরশীল হয়ে পড়েছিলেন। 1903 সালে কবির ইউরোপ ও সোভিয়েত দেশ ভ্রমণ এবং 1932 সালে পারস্য ভ্রমণে অমিয় চক্রবর্তী কবির সেক্রেটারি ও পরামর্শদাতা হিসেবে তার সঙ্গী হয়েছিলেন। 1933 সালে অমিয় চক্রবর্তী উচ্চতর শিক্ষা ও গবেষণার জন্য বিলেত চলে যাওয়ার পর
কবি যেন বেশ কিছুটা অসহায় বোধ করতে থাকেন। এই সময় একটি চিঠির এক জায়গায় অমিয় চক্রবর্তীকে লিখেছেন, তোমার সঙ্গে এমন একটা নিবিড় যোগ হয়ে গিয়েছিল যে এ বয়সে তার থেকে নিজেকে বিচ্ছিন্ন করা সহজ নয়। তুমি আমার অনেক করেছ, অনেক ক্লান্তি থেকে বাঁচিয়েছ। তোমার সহযোগিতা আমার পক্ষে বহুমূল্য হয়েছিল। সে কথা কোনো দিন ভুলতে পারবো না। কোনো দিন তোমার অভাব পূর্ণ হবে না। গত 30-এর দশক থেকেই অমিয় চক্রবর্তী বাংলা কাব্য সাহিত্য সাধনায় এক বিশেষ স্থান অধিকার করে অধিষ্ঠিত হয়েছিলেন এবং তার এই কাব্য সাধনা এক অবিরাম গতিতে বয়ে চলেছিল। তার প্রথম যুগের রচনা চেতন শেখরা কবিতাটি পড়ে রবীন্দ্রনাথ একসময় খুবই সুখ্যাতি করেছিলেন। ভাবে, ভঙ্গিতে, শব্দচয়নে, চিত্রকল্পে সেদিন এ কবিতায় রবীন্দ্রোত্তর ও রবীন্দ্র প্রভাবমুক্ত কাব্য সাধনার একটি স্বতন্ত্র সুর শোনা গিয়েছিল। কবিতাটি তার 21টা কাব্যগ্রন্থে সংকলিত হয়। রবীন্দ্রনাথ অমিয়চন্দ্রকে, বিশেষ করে অমিয় চক্রবর্তী, যাকে সংক্ষেপে অমিয়চন্দ্র বলেছি, বারবার কিন্তু উনি চিঠি লিখেছেন। উনি আবার লিখেছেন, তোমার কথা বারবার মনে পড়ে। তুমি আমাকে যেমন ঘনিষ্ঠভাবে জেনেছিলে, পেয়েছিলে, এমন কারো পক্ষে সম্ভবপর নয়। এই জন্যই আমি তোমার পরে সম্পূর্ণ নির্ভর করতে পেরেছি। এরকম সঙ্গ আমি আর কারো কাছ থেকে আশা করিনি। অবশ্য অমিয় চক্রবর্তীর সব পরামর্শ মতামতকে যে কবি গ্রহণ করতে পারেননি, কারণ দেশের গুরুত্বপূর্ণ সব রাজনৈতিক ঘটনা বিষয় এটা বলাই বাহুল্য, কিন্তু গ্রহণ না করতে পারলেও প্রায় পুত্রপ্রতিম এই অনুজভাব শিষ্যটির স্বতন্ত্র বিচার শক্তি ও মতামতকে কবি শ্রদ্ধা করতেন। আর এইখানেই হচ্ছে রবীন্দ্রনাথের মহত্ব। আধুনিক ইংরেজি তথা ইউরোপীয় শিল্প সাহিত্য সম্পর্কে রবীন্দ্রনাথ একেবারে উদাসীন ছিলেন। মূল দার্শনিক ভিত্তির উপর আধুনিক ইংরেজি ও ইউরোপীয় সাহিত্য গড়ে উঠেছে, তার মূল মর্মকথাটি কবি তার অন্তর্বেদী দৃষ্টি ও অনুভূতির সাহায্যে অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। অমিয় চক্রবর্তী আধুনিক ইংরেজি শিল্প সাহিত্য সম্পর্কে কবিকে অবহিত রাখার জন্যে নানান বইপত্র সংগ্রহ করে তাকে পাঠিয়েছেন। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ একটি চিঠির উপরে তিনি এক জায়গায় লিখলেন, আপনার চিঠিখানি প্রবাসী কী পরিচয়ে ছাপানো দরকার, আমার লেখকদের চোখ খুলবে। আধুনিক সাহিত্যের বিতর্কার কথা এমন করে বলেছেন। রবীন্দ্রনাথ তার ইংরেজি কবিতার চয়নিকা এবং যেটা কালেক্টেড এডিশনের সম্পাদনার ব্যাপারে অমিয় চক্রবর্তীর উপর পূর্ণ অধিকার দিয়ে লিখেছেন, কালেক্টেড এডিশনে ছেটে ফেলার কাজে একটু মমতা দেখিও না। তোমাদের কার্ড ব্লাশ অধিকার দিচ্ছি। আমি যা দাগ দিয়েছি তাতেও আমার মন তৃপ্তি পায়নি। লাগাও কোপ। পরিবর্তন যদি উপযুক্ত লোকের হাতে হয়, কিসের আপত্তি? তুমি আমাকে রেসপেক্ট করতে পারবে। তোমার সঙ্গে মোকাবিলায় স্ট্রাক মোর এর মতো যদি মজাগসা করেন, আমি স্বয়ং থেকে তার বেশি কিছুই করতে পারিনি। এর থেকেই আমরা অনুমান করতে পারি অমিয় চক্রবর্তীর সাহিত্যবোধ, বিচার শক্তির উপর কবির কী সুগভীর আস্থা ছিল। কবি অমিয় চক্রবর্তী সম্পর্কে একটা জিনিস বিশেষভাবে উল্লেখযোগ্য, যে আমাদের বাংলার নব্য যারা এলিটপন্থী কবিরা যখন ইন ডিফেন্স অফ ডিকাডেন্স এর সাপাই গাইছেন, তখন রবীন্দ্রভক্ত, রবীন্দ্র অনুসারী কবি অমিয় চক্রবর্তী বলিষ্ঠ ঋজুকণ্ঠে সরাসরি কমিটমেন্ট এবং সংগ্রামী সাহিত্যের আহ্বান জানালেন। 1930 সালের 16 জুলাই শ্রীনিকেতন থেকে লেখা এক দীর্ঘ পত্রের এক জায়গায় কবি অমিয় চক্রবর্তীকে লিখেছেন, স্পেন্ডর ও ফস্টরের দুটি চটি বই পড়লাম। আমার নিজের মতো এই যে আমরা অর্থনীতি বা ধর্মনীতিতে যে দলেরই লোক হই, আমাদের সেই দলাদলি যে সাহিত্যিক বিশেষ ছাদে গড়ে তুলবেই এমন কোনো কথা নেই। রসের দিক থেকে মানুষের ভালো লাগা মন্দ লাগা কোনো মতকে মানতে বাধ্য নই। আমার মনটা হয়তো সোশিয়ালিস্ট, আমার কর্মক্ষেত্র তা ভিতর থেকে প্রকাশ পেতেও পারে, কিন্তু উর্বশী কবিতাকে সে স্পর্শ করে না। কবির এই চিঠি পাওয়ার পর
অমিয় চক্রবর্তী লাহোর থেকে তার চিঠির এক জায়গায় লিখলেন, স্প্লেন্ডর এবং ফস্টারের সম্পর্কে আপনি যা বলেছেন তাতে আর্ট এবং সমাজনীতির মূল তত্ত্ব স্পষ্ট হয়ে উঠেছে। এদের চেষ্টার মূল আর্টের দিক থেকে কতখানি তা আপনার কাছ থেকে কোনো সময় আরও জানতে পারলে অনেক তর্কের অবসান হতো। আপনি বলেছেন সোশ্যালিজম আপনার চিন্তা রাজ্যে বড় আসন পেয়েছে। গ্রামের কাজে, শিক্ষায়, শ্রেণীকতনে তার অনেক পরিচয়। আপনার কাব্যে তার প্রভাব কিভাবে পৌঁছেছে তার বিচার সম্পূর্ণ সাহিত্যগত না হলেও আজকের দিনে তা বিশেষ চিত্তাকর্ষক হবে। এই বিচার বাহির থেকে অনেকেই করবে, ভবিষ্যতেও এই নিয়ে তর্ক চলবেই। আপনার কি মনে হয় জানলে দৃষ্টি আমাদের স্পষ্ট হবে? ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবেই অমিয় চক্রবর্তী এইভাবে কবিকে নানাভাবে প্রশ্ন করে তার নিজের মুখ বা লেখনী থেকেই তার জবাব সংগ্রহ করে নিতে উদ্যোগী হয়েছিলেন। রবীন্দ্রনাথের সেক্রেটারি হিসেবে এখানে তিনি যে ধরনের সতর্কতা এবং দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন সেগুলো তার মৃত্যু বা তিরোধানকাল পর্যন্ত আরও সব গুরুত্বপূর্ণ বিষয়, ঘটনা এবং ব্যক্তির সঙ্গে কবির সাক্ষাৎকার বা আলোচনা প্রসঙ্গে অন্য সচিবেরা নোট রাখতে পারতেন। তাহলে দেশবাসী অনেক বেশি উপকৃত হতো। তবু কবির জীবনের এই অন্তিম পর্বে এবং বিশ্বের সবচেয়ে সংকটময় মুহূর্তে কবির মানসিক যন্ত্রণা এবং চিন্তাভাবনার বিষয়ে নানাভাবে প্রশ্ন করে অমিয় চক্রবর্তী কিছুটা দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন। বস্তুত অমিয় চক্রবর্তীকে উদ্দেশ্য করে এবং তার সঙ্গে কথোপকথনের ছলেই কবি যেন তার গভীর সব প্রশ্নের আলোচনা কিংবা তার মানসিক উদ্বেগ এবং দুঃখ যন্ত্রণার ভার লাঘব করতে চেয়েছিলেন। রবীন্দ্রনাথের এত ঘনিষ্ঠ সান্নিধ্য থেকে এবং তার আশীর্বাদ পেয়েও সবচেয়ে যেটা বড় পরিচয় সেটা হচ্ছে তিনি অনেকটাই রবীন্দ্র প্রভাব মুক্ত হয়েছিলেন। আমরা তার খসড়া এক মুঠো কাব্যগ্রন্থ পাঠ করার পর রবীন্দ্রনাথ স্বয়ং অমিয় চক্রবর্তীর কাব্যশক্তির ও কবিসত্তার স্বকীয় স্বাতন্ত্র্য এবং বৈশিষ্ট্য সম্পর্কে প্রবাসীতে, যেটা নবযুগের কাব্য, প্রবাসী চৈত্র 1346 বঙ্গাব্দে প্রকাশ হয়েছিল, সেখানে লিখেছেন, আমার সম্পর্কীয় একটা অপবাদ শুনেছি যে আমার নিজের ছাদের কবিতা মুখভেদে আছে বাংলা সাহিত্যকে ঘিরে। তারই বিরুদ্ধে বিদ্রোহী অসহিষ্ণুতা প্রায়ই দেখতে পাওয়া যায়। সে বিদ্রোহী জয়ী হোক এ আমি অন্তরের সঙ্গে কামনা করি। তাই আমি আনন্দ পেয়েছি অমিয় চক্রবর্তীর কাব্যে তার স্বকীয় স্বাতন্ত্র্যে। রবীন্দ্রনাথের এত ঘনিষ্ঠ সান্নিধ্য থেকে এবং তার আশীর্বাদ পেয়েও রবীন্দ্র প্রভাব মুক্ত হওয়াটা কম কৃতিত্বের কথা নয়। দুর্ভাগ্যক্রমে অথবা সৌভাগ্যক্রমেই হোক, আধুনিক বাংলা কাব্য সাহিত্য সাধনার একেবারে সূচনাকাল থেকেই তার টিকি বাঁধা ছিল। ইংরেজ কবিরাই ছিল আমাদের আদর্শ ও প্রেরণাস্থল। সে যুগের বিশেষ ভূমিকা এবং প্রয়োজনও হয়তো ছিল। ইংরেজি ভাষা ও সাহিত্যের মাধ্যমে বিশ্ব সাহিত্যে আমাদের প্রবেশ সম্ভব হয়েছিল। 1930 থেকে 31 সালে ইউরোপ, আমেরিকা, বিভিন্ন দেশে রবীন্দ্রনাথের সচিব রূপে ভ্রমণের এবং সেই সুবাদে বার্নার্ড শো, ওয়েলস, বার্ট্রান্ড রাসেল, আইনস্টাইন, রোমারোলা এই প্রমুখ বিশ্বের সুদীজনের সঙ্গে পরিচয় ও সান্নিধ্য লাভের সুযোগ ঘটেছিল অমিয় চক্রবর্তীর। তিনি সে যুগের মার্ক্সবাদী শিবিরের কমিটেড কবি না হয়েও অডেন স্পেন্ডারের খুব অনুরাগী ও গুণগ্রাহী ছিলেন। শুধু তাইই না, রবীন্দ্রনাথের সঙ্গে এদের কবিতা সম্পর্কে আলোচনা করার এক উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন তিনি। সাহিত্য ও কাব্যালোচনার ক্ষেত্রে রবীন্দ্রনাথ অমিয় চক্রবর্তীর মতামত ও বিচার শক্তির উপর যতটা ভরসা রাখতেন ততটা কারোর উপরেই রাখতেন না। অডেন স্পেন্ডারদের মতো অমিয় চক্রবর্তী মার্ক্সবাদী প্রগতি শিবিরের কমিটেড লেখক ছিলেন না ঠিকই, কিন্তু যুদ্ধ, সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, ফ্যাসিবাদ এবং কর্মবিদ্বেষের বিরুদ্ধে তিনি সারা জীবনেই প্রতিবাদ ও সংগ্রাম করেছেন। আর এর প্রধান প্রেরণা পেয়েছিলেন তিনি রবীন্দ্রনাথের কাছ থেকে। সে যুগে অডেন স্পেন্ডাররা কিংবা ইউরোপীয় কবি সাহিত্যিকরা
তাকে মুগ্ধ ও চমৎকৃত করেছিল। সত্যি, কিন্তু মোহগ্রস্ত কিংবা বিহ্বল আত্মহারা করতে পারেনি। বস্তুত আদর্শ ও মানসিকতার দিক থেকে তিনি রবীন্দ্রনাথকেই গুরুর পদে বরণ এবং তাকে অনুসরণ করার চেষ্টা করেছেন। অমিয় চক্রবর্তী আসলে একজন মানবতাবাদী কবি। তিনি ভালোবেসেছেন নির্যাতিত ও লাঞ্ছিত মানুষকে। একথা সত্যি। রবীন্দ্রনাথের মহান ক্রোধ, ঘৃণা এবং অভিসম্পাদকারী বজ্রকণ্ঠ যেমন করে তার কণ্ঠে অভিসম্পাদকারী বজ্রকণ্ঠ তেমন করে তার কণ্ঠে শোনা যায়নি, কিন্তু উৎপীড়িত ও লাঞ্ছিত মানুষের প্রতি তার দরদ ও সহানুভূতি হৃদয় থেকে স্বতন্ত্র উৎসারিত হয়েছে। সেই সঙ্গে অত্যাচারী ও শোষকদের তীব্র ঘৃণার আগুনে দগ্ধ করতে চেয়েছেন। সর্বোপরি আফ্রিকা ও এশিয়ার মুক্তি সংগ্রামকে তিনি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। আসলে অমিয় চক্রবর্তী ছিলেন মূলত জীবন ও মানবমুখী কবি। মানুষ এবং জীবন, প্রকৃতিকে তিনি গভীরভাবে ভালোবেসেছেন, আর তার যা কিছু কমিটমেন্ট তাই বিশ্ব মানবের কাছেই। রবীন্দ্রনাথের মতো তিনি মানুষের প্রতি কখনো আস্থা হারাননি। তাই অডেন স্পেন্ডারদের প্রায় একই সঙ্গে যখন এই দেশীয় বুদ্ধদেব বসু তথা কল্লোল গোষ্ঠীর কবিদের পতন হলো, যখন তারা তাদের শিবির ত্যাগ করে গেলেন, অমিয় চক্রবর্তী তখনও তার বিশ্বাসের ভিত্তিভূমিতে স্থির ও অটল দাঁড়িয়ে রইলেন এবং সেইখানে দাঁড়িয়ে আজীবন তিনি কাব্য সাধনা করে গেছেন। প্রতিক্রিয়ার ঘূর্ণাবর্তে পড়ে বুদ্ধদেব বসুরা তাদের সাহিত্যে মানুষের আদিম রিপু ও প্রবৃত্তিকে উন্মোত্থিত করে প্রতিষ্ঠিত হবার কী আপ্রাণ চেষ্টাই না করে গেলেন। এমনকি আদালতে অভিযুক্ত হলেন। অমিয় চক্রবর্তী কিন্তু কোনোদিনই এই প্রতিক্রিয়ার শিকার হননি। বাতায়ন খুলে দিলে তিনি বাংলা সাহিত্যে নির্মল ও বিশুদ্ধ বাতাস প্রবাহের চেষ্টা করে গেছেন আজীবন। 1938 থেকে যদি আমরা 39 সাল চিন্তা করি, যখন কল্লোল গোষ্ঠীরা কবিদের আক্রমণে যখন রবীন্দ্রনাথের মন সাময়িকভাবে সোভিয়েত সরকারের উপর বিরূপ হয়ে উঠেছিল, যখন তিনি নাকি ডিক্টুরিনিটির সঙ্গে সোভিয়েত সরকারের শিল্প সাহিত্য নীতির তুলনা করে প্রবাসীতে অমিয় চক্রবর্তীর উদ্দেশ্যে খোলা চিঠি প্রকাশ করলেন, অমিয়চন্দ্র কিন্তু তখন সোভিয়েত দেশ সম্পর্কে কবির সেই সাময়িক চিত্তবিরূপতাকে তীব্রতর বা স্থায়ী করার জন্য এতটুকু সাহায্য বা ইন্ধন যোগাননি। উপরন্তু সে প্রসঙ্গ এড়িয়ে গিয়ে সোভিয়েতের গঠনমূলক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করে সোভিয়েত রাশিয়া সম্পর্কে কবির মন প্রসন্ন করবার জন্য উনি দীর্ঘ পত্র লিখেছিলেন। এর ঠিক মাসখানেক পরে রুশ জার্মান আক্রমণ চুক্তি স্বাক্ষরিত হলে আমাদের প্রগতিশীল কবি তথা লেখক গোষ্ঠীর অনেকেই যথেষ্ট বিভ্রান্ত হলেন। কবি সুদিন দত্তের মতো মানুষও স্টালিনকে বিদ্রুপ করে কবিতা লিখে ফেললেন। তবে অমিয় চক্রবর্তী কোনোদিনই এ ধরনের সোভিয়েত বা কমিউনিজম বিরোধী কবিতা লিখেননি। এটা বিশেষভাবে কিন্তু লক্ষণীয়। কল্লোল লেখক গোষ্ঠীর রবীন্দ্র বিদ্রোহের কথা প্রায় সর্বজন বিদিত। শেষ জীবনে ব্যক্তিগতভাবে অত্যন্ত অশালীন ও কুৎসিত ভাষায় রবীন্দ্রনাথের উপর আক্রমণ সজনীকান্ত দাসই তার শনিবারের চিঠিতে শুরু করেন। এই অবস্থায় কবির স্নেহভাজন এবং সাহিত্য সচিব অমিয় চক্রবর্তী এগিয়ে আসে শনিবারের চিঠির এই হীন এবং অশালীন আক্রমণের তীব্র প্রতিবাদ ও নিন্দা করেন। বিচিত্রা শ্রাবণ 1335 বঙ্গাব্দে যে সাহিত্য ব্যবসায় রবীন্দ্রনাথের সঙ্গে অমিয় চক্রবর্তীর নাম যুক্ত করে বিভিন্ন বিরুদ্ধ গোষ্ঠীর তরফ থেকে এমন সব ইথর ও বিশ্রী আক্রমণ চালানো হয় যা তাদের উভয়েরই পক্ষে চরম অসম্মান এবং অবমাননাকর ক্রমেই দুর্বিষহ হয়ে উঠেছিল। পরে অমিয় চক্রবর্তীর অবস্থাটি এমন শোচনীয় হয়েছিল, রবীন্দ্রনাথের সাহিত্যের খাস কলমচি, একান্ত সচিব ইত্যাদি অভিধা যুক্ত হয়ে অবস্থাটা এমনই দাঁড়ায় যে এর বাইরে তার কোনো স্বতন্ত্র বা ব্যক্তিসত্তার অস্তিত্বই ছিল না। এইসব অপবাদকে অত্যন্ত উদাসীনভাবে উপেক্ষা করেছেন অমিয় চক্রবর্তী। 30-এর দশকের কল্লোলীয়দের রবীন্দ্র বিদ্রোহ ও পরবর্তী স্বরে রবীন্দ্র বরণের রূপ পরিবর্তনের মধ্যে একমাত্র তিনি আপন স্বতন্ত্র বজায় রাখতে সমর্থ হয়েছিলেন। সৃষ্টি সম্পর্কে অমিয় চক্রবর্তীর উপলব্ধি হল সামঞ্জস্যবোধ। শুভচেতনায় বিশ্বাসী এই কবি বিশ্ববিধানের মধ্যেও একটা সুশৃঙ্খলা দেখতে চেয়েছেন। মূলত এই কারণে অমিয় চক্রবর্তীকে প্রথম পাঠে রবীন্দ্র জগতের কবি বলে মনে হবে।
জীবনের সুস্থ প্রত্যয়কে তিনি মুহূর্তের জন্যও কিন্তু বিসর্জন দেননি। সমর সেনের কবিতায় আলোচনা প্রসঙ্গে তিনি তার মতামত ব্যক্ত করেছেন, অতৃপ্ত জীবনের মানসিকতা লেখক গোষ্ঠীর সম্পত্তি নয়। মানব সভ্যতায় আজ বিচিত্র সম্ভবপরতার অন্তরে শান্তি নেই। লোকালয় এবং বৃহৎ সৃষ্টির আকাশ একই সবার অন্তর্গত, অথচ জোর মিলছে না। যুগের অভিজ্ঞতাকে নিষ্পলক চোখে দেখানোর উৎসাহ জীবনের অজেয় শিবিরগুলিকে সমরবাবু বলেছেন, অথবা যথেষ্ট জায়গা দেননি। প্রাণের সহজ আনন্দই সেই শক্তির দুর্গ। অমিয় চক্রবর্তী সম্পর্কে এই বিশ্বাস যে ছিল, এই সম্পর্কেই বুদ্ধদেব বসু বলেছেন, এই সঙ্গতি তার সকল কাব্যের মূল মন্ত্র। এটাই তার রচনার প্রেরণা এবং অন্তঃসার। অভাব, প্রশ্ন, তর্ক, ভাঙ্গা শহর, বাংলার দারিদ্র্য, মার্কিন সভ্যতা, প্রেমিকার বিচ্ছেদ, এইসব কণ্ঠকময় জটিলতা একটি স্থির ধর্মের অন্তর্ভুক্ত হয়ে আছে। রক্তবীজের মতো নায়ের গোষ্ঠী গজিয়ে উঠলেও তারা এক আরও বিরাট পরিকল্পনার মধ্যে সুষমভাবে বিনীতভাবে অবস্থান লাভ করেছে। কোনো দুর্জয় বিরোধের জন্ম দিতে পারছে না। খুব সহজলভ্য তার কবিতায় এই উক্তির সমর্থন আমরা খসড়া কাব্যে তিনি ঘোষণা করেছেন, মেলাবার দৈব এই মাটি জুড়ে আমার বুকে। তার বিখ্যাত সঙ্গতি কবিতাটিতে মেলাবেন তিনি মেলাবেন যে মিলন মন্ত্রের বিশ্বাস ধ্বনিত হয়েছে, তাতে এ যাবৎ কাউকে সংশয়ান্বিত হতে দেখা যায়নি। রবীন্দ্রনাথের মতো উপনিষদ আনন্দ চেতনা কখনোই তার মন ছেয়ে ফেলেনি। রবীন্দ্রনাথ আপাত সুন্দরকে দেখেছেন দৃষ্টিসীমার বাইরে, তাকে ঘোষণা করেছেন তাৎপর্যহীন বলে। অমিয় চক্রবর্তীর দৃষ্টি বলয়ে সেটা সুন্দর, কুৎসিতপূর্ণ ও খণ্ড সব কিছুই সেখানে উপস্থিত। রবীন্দ্রনাথ নিজের বিশ্বাস অনুযায়ী সৃষ্টিকে দেখেছেন, আর অমিয় চক্রবর্তী তার নিজের অভিজ্ঞতা অনুযায়ী বিশ্বাস গড়ে নিয়েছেন। ফলে রবীন্দ্রনাথের সামঞ্জস্য চেতনার প্রকাশে রূপ তার কবিতায় যত মধুর, যত মসৃণ, যত অনুভবযোগ্য, তত কিন্তু বাস্তব নয়। আর অমিয় চক্রবর্তীর বাস্তবতাবোধ সেই তুলনায় অমসৃণ, সেখানে অনেক ফাঁক থেকে গেছে, ঠিক নিঠুল একটা পূর্ণবৃত্ত গড়ে ওঠেনি। বিশ্বের ঔদার্য ও সৌন্দর্যকে ব্যাহত ও বিষাক্ত করেছে মানুষ, একথা রবীন্দ্রনাথ জীবনানন্দ অনেকেই বলেছেন। এ প্রসঙ্গে অমিয় চক্রবর্তীর বিশ্বাস ছিল কিন্তু একটু অন্যরকম। আজকের পৃথিবীতে মানুষের অন্যায় তিনিও দেখেছেন, কিন্তু মানুষের প্রচেষ্টায় শ্রেয় ধর্মের প্রাবল্যই তার বেশি চোখে পড়ছে। একটি প্রবন্ধে তিনি বলেছেন, মানুষের সমাজে যখন নানা উগ্র মতাদর্শী দর্শনের প্রাদুর্ভাব হয়, তখনই শিল্প দৃষ্টির প্রশস্তকাল। রাষ্ট্রিক ও ধর্মতাত্ত্বিকের খণ্ডিত ব্যথায় যখন জীবনের সমগ্র ছবি চোখের ভিড়ে হারিয়ে যায়, সেই ছিন্নদর্শীর ভিড়ে এসে দাঁড়ান কবি, যিনি চক্ষুষ্মান। সম্পূর্ণতার বোধ ফিরিয়ে আনেন তিনি। অমিয় চক্রবর্তীর দার্শনিক চেতনায় এই সামঞ্জস্য বোধই বিদ্যমান, যার হোতা ও কারণ মানুষ। যে মানুষকে তিনি বলেছেন শিল্পী, যে লিখে একে মূর্তি গড়ে সম্পূর্ণতার বোধ ফিরিয়ে আনে, সে কারু শিল্পী। আর শিল্পী না হয়েও কর্মীরা বিদ্বেষহীন আত্মপরাবোধাতীত শুশ্রূষা কি করেন না? যারা করেন তাদের বলবো জীবনশিল্পী। সাম্প্রতিক এর কাব্যাদর্শ প্রবন্ধে তিনি শ্রেয়বোধকে বলেছেন কবিকৃতির আদর্শ। সেজন্যই মানুষের সুখ দুঃখের সংসারে লোকালয়ের আপাত তুচ্ছ পরিবেশের মধ্যেও রবীন্দ্রনাথের মতোই পূর্ণতার সন্ধানী কবি অমিয় চক্রবর্তী দুলির শ্রীভূমির সন্ধানে ব্রতী হয়েছেন। উপনিষদের সেই রবীন্দ্রনাথের প্রভাব তার কবিতায় সবচেয়ে বেশি ধরা পড়ে মৃত্যু ভাবনার প্রসঙ্গে। মৃত্যুকে পরিসমাপ্তি বলে মেনে নেয়া এক মহত্তর উপলব্ধি ও গভীরতর অস্তিত্ব বলে তিনি স্বীকার করেছেন, মেনে নিয়েছেন আত্মা অবিনশ্বর। আবার প্রিয়জনের মৃত্যু স্মরণে তার কবিতাও একটি অনুচ্চ করুণ গভীর বেদনার স্মৃতি সৌরভ বহন করে রবীন্দ্রনাথের মতোই। অমিয় চক্রবর্তীর মৃত্যু চিন্তার মধ্যেই একটি ক্রমোত্তরণ লক্ষণীয়। প্রথমে তিনি মৃত্যুকে চেতনার একটি নিশ্চল স্তর বলে স্থির করেছিলেন। খসড়া কাব্যের পরিধি কবিতাটি মৃত্যু চেতনামূলক প্রথম তাৎপর্যময় কবিতা।
শান্ত বেদনায় একটি শেষের ছবি, যা অনুচ্ছ্বসিত কিন্তু আবেগহীন নয়। মৃত্যু একলা বসে আছি, সব নিয়ে কাছাকাছি, গলির পাথরে জুতোর শব্দ, বাহিরে জটিল নিস্তব্ধ, রাত্রি আড়াল করল না, মোমবাতি শিকা জ্বলে ঘরে। কবিতাটিতেই সমাপ্তি, নিস্তব্ধতা ও বেদনার উপলব্ধি আছে, কিন্তু মৃত্যুর পরবর্তী স্বরে কোনো মহৎ উত্তরণের ইঙ্গিত নেই। এই হচ্ছে কবির প্রাথমিক উপলব্ধি। রবীন্দ্রনাথ ছাড়া আর কোনো আধুনিক কবিটিক এভাবে মৃত্যুকে দেখেননি। ঈশ্বরের পূর্ণ পরিব্যাপ্ত যে উপনিষদিক রূপর্দি রবীন্দ্র সাহিত্যে আমরা পাই, বিশ্ব নিয়ামকের মহাশৃঙ্খলায় সমস্ত বিরোধের সামঞ্জস্য বিধৃত হতে দেখেছেন যে রবীন্দ্রনাথ। উপনিষদ ও রবীন্দ্রনাথ উভয়কেই কাছ থেকে জানলেও অমিয় চক্রবর্তীর কবিতায় ঈশ্বরের এই রূপের বন্দনা তেমন দেখা যায় না। তিনি তার মাটির দেয়াল কবিতায় ঈশ্বরের বিশ্বস্রষ্টা রূপ এঁকেছেন। সেখানেও বিশ্ববৈচিত্র্যের বিস্ময়বোধ এই কবিতার মূল সুর, সেখানে কিন্তু স্রষ্টার মহিমা নয়। আধুনিক যুগে বিজ্ঞানের প্রযুক্তির দিকটি অসাধারণ উন্নতি করার ফলে তার শক্তি সম্পর্কে মানুষ সচেতন। যুদ্ধের সময় বিজ্ঞানের শক্তিকে এত ধ্বংসের কাজে লাগানো হয়েছে যে বিজ্ঞানের প্রতি সাধারণ মানুষের একটা অনীহা গড়ে উঠেছিল। সাধারণভাবে প্রাকৃতিক সৌন্দর্য ও জীবনের স্বাচ্ছন্দ্যকে বিজ্ঞান যে একটু দূরে সরিয়ে দিচ্ছে, তাও অস্বীকার করবার কিন্তু উপায় নেই। সে কারণেই সম্ভবত বিজ্ঞানের প্রতি খুব বেশি আকৃষ্ট হননি কবিরা। আধুনিক পৃথিবীর জটিল সভ্যতার চাপ যাদের ক্লান্ত, কিছুটা নাস্তিবাদী করেছে, তাদের মধ্যে আছে আমাদের জীবনানন্দ, সুধীন্দ্রনাথ, বুদ্ধদেব বসু জীবনের এই মূল আবেগগুলি কবিতায় বিষয় বলেই মেনে নিয়েছেন। বিজ্ঞান বা দর্শন কোনোটাতেই তাকে তেমন আকৃষ্ট করেনি। অমিয় চক্রবর্তীর মনোগঠনে বিজ্ঞানের প্রযুক্তিগত উন্নতির নিদর্শনের একটি গভীর প্রভাব আমরা দেখতে পাই। কবি অমিয় চক্রবর্তীর মানসিক গঠনের দার্শনিক প্রবণতাও আছে। আধুনিক কবিরা সকলেই দেখা যাচ্ছে তৎকালীন বিশ্বের প্রেক্ষাপট সম্পর্কে আগ্রহী ছিলেন। বিশেষ করে 30-এর দশকে শিক্ষিত ব্যক্তিমাত্রেই আন্তর্জাতিক চেতনাকে হৃদয় দিয়ে অনুভব করেছিলেন। তখন আর পল্লী প্রকৃতি, দেশভক্তি, ঈশ্বর অথবা প্রেম কিংবা বাৎসল্য নিয়ে সমগ্র কাব্যজগৎ গড়ে তোলা কোনো কবির পক্ষেই সম্ভব হয়নি। প্রত্যেকেরই মনের ঘরে তখন চলে গেছে আন্তর্জাতিক বোধের কোনো না কোনো বৈদ্যুতিক তার। সেই সময় অমিয় চক্রবর্তী জীবনানন্দকে দেখলেন খণ্ডিত পৃথিবীর বিষণ্ণ চেতনাকে বহন করতে। তিনি দেখলেন জীবনানন্দের নিজস্বতার সুস্পষ্ট চিহ্নের সঙ্গে তার কবিতায় ইউরোপীয় সাহিত্যিক ঐতিহ্য, বাংলার লৌকিক ঐতিহ্য এবং ক্রমশ সাম্যবাদী চেতনার একটি ধারাও কিন্তু মিশে গিয়েছিল। জীবনানন্দের কবিতার আগাগোড়াই মানব সভ্যতার বিবর্তনের একটি বাতাবরণ আছে। অমিয় চক্রবর্তী একটি বিষয় লক্ষ্য করেছিলেন, বিশ্বের রাজনৈতিক আসরের একটি বিশেষ দিক ধরা পড়েছে বিষ্ণু দে, সমর সেন, সুভাষ মুখোপাধ্যায় এদের কবিতায়। তিনি দেখেছিলেন বিষ্ণুদের কবিতায় বিশ্ব সংস্কৃতির নানা প্রসঙ্গে যুক্ত হয়ে একটি বিচিত্র সুন্দর আন্তর্জাতিক আবহ তৈরি করেছে। তার কবিতায় বিশ্বমানবের রাজনৈতিক ও মানসিক সংকট, যার হতাশার ধারাও দুর্লক্ষ নয়। সে সময় সুধীন্দ্রনাথের কবিতায় আরও স্পষ্ট আকারে রূপ নিলে যুদ্ধোত্তর মানুষের শূন্যতাবোধ ও গ্লানি সংবর্ত কাব্যগ্রন্থে তিনি সেটাকেই অমিয় চক্রবর্তী লেখায় পরিস্ফুট হল একটি সম্পূর্ণ বৃত্ত। আন্তর্জাতিক কবি বলা হয় কিন্তু বিষ্ণুদেব, কিন্তু অমিয় চক্রবর্তীকে যে অর্থে আন্তর্জাতিক তিনি সে অর্থে নন। অমিয় চক্রবর্তীর দৃষ্টিতে বিষ্ণুদের কবিতায় আন্তর্জাতিক বিস্তার এনেছে সাম্যবাদী দৃষ্টিকোণ, স্বদেশ ও বিদেশের সাহিত্য, সঙ্গীত, শিল্প, অকৃত্রিম অনুরাগ, বৈদগ্ধ্যের পদ্মারে বিশ্বে প্রসারিত হয়ে যায় তার কবিতা। তার চোখে সুধীন্দ্রনাথ দত্ত রাষ্ট্রনৈতিক সংকটবোধকে মননশীল বুদ্ধিজীবীর তীক্ষ্ণ বিশ্লেষণে ধরে নিয়েছেন, কিন্তু আন্তর্জাতিকতার পদ্মরে
কোনো আশাবাদে তিনি উপনীত হননি। রবীন্দ্রনাথ অমিয় চক্রবর্তীর আন্তর্জাতিক চেতনার সদৃশ্যতার প্রশ্নটি কিছুতেই অস্বীকার করা চলে না। দুজনেই গভীরভাবে বিচলিত হয়েছেন বিশ্বজোড়া মারণযজ্ঞের নিষ্ঠুরতায় এবং দুজনেই সব প্রত্যয় সিদ্ধ কল্যাণ বিশ্বাসের জুড়ে তাকে কাটিয়ে ওঠার রাস্তায় পা ফেলছেন। তবুও এখানে একটি সূক্ষ্ম পার্থক্য আছে। রবীন্দ্রনাথ পরম ব্রহ্মের কারণিক সত্তার স্পর্শ আবাল্য মনের গভীরে লালন করেছিলেন। তার ঈশ্বরকেও শুভেচ্ছাময় সামঞ্জস্যের দেবতারূপেই পেয়েছিলেন। পরম বিশ্বাসে সমস্ত দুঃখের আঘাতকে তিনি তার পরীক্ষা বলে অবিচলভাবে গ্রহণ করেছিলেন সারা জীবন। এভাবেই রবীন্দ্রনাথ তার জিজ্ঞাসার উত্তর পাওয়ার চেষ্টা করেছিলেন। অবশ্য শেষ পর্যন্ত তার বিশ্বাস একটু একটু করে যে ভাঙছে, এই যন্ত্রণার বোধ থেকে তিনি মুক্তি পাননি, আবার পুরোপুরি আস্থাও কিন্তু উনি হারাননি। আমরা যদি অমিয় চক্রবর্তীর সেই কাব্যস্মৃতি, তার কাব্য মানস, তার সাহিত্যের যে হাত, এগুলো নিয়ে একটু চিন্তা করি, তখন আমরা দেখতে পাবো বিশ্ব পরিব্রাজক কবি বিশ্বকে জেনেছেন যৌথ পরিবার বলে। তার গভীর চেতনায় প্রবাহিত হয়েছে নবপ্রাণের ধারা। প্রাণের এই বিশ্ব পরিক্রমায় কবি মানুষে আলুছায়ার বিচিত্র লীলা চলেছে। তার আদি উৎস আছে দেশের মাটিতে। সেই উৎস থেকে উচ্চারিত হয়েছে সর্বদেশের সঙ্গে এক ময়তা। প্রাণ লোক ও ধ্যানলোকের এই সঙ্গতি কবি জীবনের মূল প্রত্যয়। এই প্রত্যয় কবিকে ডেকে নিয়ে যায় তার স্বদেশের অমরাবতীতে। 1986 সালের 12 জুন প্রকাশিত তার রচিত কবিতার সংগ্রহে তিনি বলেছেন, মাটি, ধরণী, বসুন্ধরা, যে নামেই হোক, ভূমি স্পর্শ অভিযানে আমার স্বপ্রকাশ। তার অন্য ভাষা নেই। সংসারে একটি মৃন্ময়ী বাসা বেঁধেছিলাম, সেই আমার জীবনের শ্রেষ্ঠ কবিতা। বসুন্ধরার দেশে দেশে মহাকালে প্রবাহিত যে সর্বান্তীর ধারা প্রবাহমান ভূমি স্পর্শ মুদ্রায় কবি তাকে পরম সত্য বলে জেনেছেন। এখানেই কবি মানুষের অন্য পরতন্ত্র বৈশিষ্ট্য। অমিয় চক্রবর্তীর বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হলো খসড়া, এক মুঠো, মাটির দেয়াল, অভিজ্ঞান, বসন্ত, পারাপার, পালাবদল। অমিয় চক্রবর্তীর কবিতায় ইন্দ্রিয়গ্রাহ্য, জগৎ পরিপূর্ণ সৌন্দর্য ও প্রাচুর্য নিয়ে উদ্ভাসিত হয়ে ওঠে। তার কবিতার উপাদান সংগৃহীত হয়েছে বহির্জগৎ থেকে। সেজন্য ভৌগোলিক অভিজ্ঞতার ফলে পৃথিবীর সকল দেশের সঙ্গে তার একটা মিতালি আছে। সুধীন দত্তের সমসাময়িক কবি অমিয় চক্রবর্তীর কবিতায় বিষয়ভেদে হয়তো বর্ণনায় কিছু কাব্যিক আড়ম্বর আছে, তবে তাতে আড়ম্বরের ঘটা নেই। জীবনের সহজ সরল আড়ম্বর দিকগুলোই তাকে মুগ্ধ করে। তাই জটিলতামুক্ত চলমান জীবনের স্রোত প্রকৃতির নিরাবরণ সৌন্দর্যের সঙ্গে মিশে অমিয় চক্রবর্তীর কবিতায় খুব স্বাভাবিকভাবে রূপ লাভ করে। বর্ষায় বৃষ্টি বেধত প্রকৃতির তরঙ্গ হিল্লোলিত স্বভাবের সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবিতার স্পর্শের অনুভবকে যেভাবে প্রকাশ করেছেন, তার একটি মিষ্টি মধুর বর্ণনা। অন্ধকার মধ্যদিনে বৃষ্টি ঝরে মনের মাটিতে, বৃষ্টি ঝরে রুক্ষ মাঠে, দিগন্ত পেয়াসী মাঠে, স্তব্ধ মাঠে, মরুময় দীর্ঘতিয়াসার মাঠে, ঝরে বনতলে, বনশ্যাম রোমাঞ্চিত মাটির গভীর গুঁড়ো প্রাণে, শিরায় শিরায় স্নানে বৃষ্টি ঝরে মনের মাটিতে। ধানের ক্ষেতের কাঁচা মাটি, গ্রামের মুখের কাঁচা বাটে, বৃষ্টি ঝরে মধ্যদিনে অবিরল বর্ষা দ্বারা ঝরে, যাই ভিজে ঘাসে ঘাসে বাগানের নিবিড় পল্লবে, স্তম্ভিত দিঘির জলে স্তরে স্তরে আকাশ মাটিতে। অন্ধকার বর্ষা দিনে বৃষ্টি ঝরে জলের নির্ঝরে, গতির অসংখ্য বেগে অবিশ্রান্ত জাগ্রত সঞ্চারে, স্বপ্ন বেগে সঞ্চারিত মেঘে মাঠে কম্পিত মাটির অনুপ্রাণে, গেরুয়া পাথরে জল পড়ে অরণ্যে তরঙ্গ শীর্ষে, মাঠ ফিরে নামে মর্মজল, সমুদ্রের মাটিতে বৃষ্টি জল। শিক্ষার্থীরা,
তোমাদের একটি কবিতা আবৃত্তি করলাম। যেহেতু ইনাদের কল্লোল যুগের কবি এই অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব ছিলেন, যার অক্সফোর্ডে পড়াশোনা হয়েছে। চাইলেই কিন্তু ওনার ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে। আমি তোমাদের চেষ্টা করেছি কিছু দেওয়ার জন্য। তোমরা অন্ততপক্ষে এই লেকচার থেকে দেখে বিভিন্ন রেফারেন্স বইয়ের সহযোগিতায় এই কয়েকজন কবির নাম দিয়ে আসতে পারে। আমি তোমাদের একজন একজন করে ধারাবাহিকভাবে আলোচনা করব। আলোচনার সুবিধাতে যেহেতু বিশাল একটি চ্যাপ্টার। তোমরা এই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে